ইউনিট হতে পারে। এইভাবে আমরা এক্সপেরিমেন্টাল ইউনিটের সংজ্ঞায়িত করতে পারি এক্সপেরিমেন্টাল ইউনিটটাকে। এখন এর অ্যাপ্লিকেশন মানে হলো ট্রিটমেন্ট, এবং আমি তোমাদের লাস্ট ক্লাসে বুঝেছি ট্রিটমেন্ট মানে আমরা যে গতানুগতিক ধারা চিকিৎসা বুঝি সে তা না। আমরা যে জিনিসটা তুলনা করতে চাই, যার ইফেক্টিভনেস বা ইফিকাসি আমরা টেস্ট করতে চাই, কম্পেয়ার করতে চাই, সেই জিনিসটাকে আমরা ট্রিটমেন্ট হিসেবে আখ্যায়িত করছি। এমনকি আমি টিচিং মেথডকেও ট্রিটমেন্ট বলতে পারি। যদি আমরা টেস্ট করতে চাই যে এই ধর 3টা টিচিং মেথড, শুধু লেকচার দিলাম, আর একটা মাল্টিমিডিয়া সাথে লেকচার, আর একটা লেকচার প্লাস মাল্টিমিডিয়া প্লাস হোয়াইট বোর্ড ব্যবহার করলাম, তাহলে এই 3টা টিচিং মেথড, তখন আমরা এখান থেকে বের করতে পারি কোন টিচিং মেথডটা, হুইচ মেথড of these 3 teaching methods can be considered as the best one in acquiring knowledge। আমরা তখন কিন্তু কোনটা বেস্ট ওয়ান এইভাবে আমরা এখানে এইটাকে ট্রিটমেন্ট হিসেবে বিবেচনা করে ডিজাইনে সেট আপ করে তারপর আমরা এটা অ্যানালাইসিস করে ডাটা কালেক্ট করে অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হুইচ মেথড ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ওয়ান। এইভাবে এখন রেপ্লিকেশন তাহলে হলো যে একটা ট্রিটমেন্ট যখন যতগুলি এক্সপেরিমেন্টাল ইউনিটে দেওয়া হবে তাকে বলা হবে রেপ্লিকেশন। আর রেপ্লিকেশনটা কেন দেওয়া হচ্ছে, কারণ রেপ্লিকেশনের কেন প্রয়োজন, রেপ্লিকেশন হলো এক্সপেরিমেন্টাল এরর যদি পেতে চাই তাহলে আমার রেপ্লিকেশন লাগবে। আর এরর কাকে বলে আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছি যে আমাদের রেসপন্স ভেরিয়েশন হোমোজিনিয়াস এক্সপেরিমেন্টাল ইউনিটের মধ্যে যখন দেখা যায় 3 জন পেশেন্ট, 3 জনে মেয়ে, আবার তাদের একই কারণে জ্বর উঠেছে, তাদের ধরো বডি ওয়েট, হাইট, তোমার ব্লাড গ্রুপ, তারপরে ইসিআর, এইচবি, এলডিএল, এইচডিএল, পিসিভি ইত্যাদি এনজাইম সিস্টেমগুলি মোর অর লেস প্রায় সবগুলি বলা যায় আমাদের এই 4 জন যদি কনসিডার করবে 5 জন সবাই একই। তো এখন আমরা তাদের জ্বর হয়েছে, আমাদের হেলথ সেন্টারে আমরা তাদের টেক কেয়ার করছি এবং একই নার্স একই ডাক্তার তাদের ট্রিটমেন্ট করছে একই পরিমাণ একই সময় ঔষধ দিয়ে। তারপর দেখা গেছে একজনের জ্বর ভালো হলো 5 দিনে, একজনের 2 দিনে, একজনের 1 দিনে, একজনের 7 দিনে, একজনের 10 দিনে। তাহলে এই যে হোমোজিনিয়াস এক্সপেরিমেন্টাল ইউনিট এখানে পেশেন্টরা তাদের দেখা যাচ্ছে যে হোমোজিনিয়াস হওয়া সত্ত্বেও একই ট্রিটমেন্ট দেওয়ার পরও তাদের রেসপন্স ভেরিয়েশন, রিকভারি টাইম যেটা সেটা সমান না। কাজে এইটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল এরর। কেন, যে আমরা যাদেরকে হোমোজিনিয়াস বলছি তারা আসলে আমার ওই ফ্যাক্টরগুলি কনসিডার করে হোমোজিনিয়াস, কিন্তু আরো অনেক ফ্যাক্টর আছে যা ইন্টারনালি তাদের মধ্যে দেখা গেছে যে হোমোজিনিয়াস না, অনেক হেটারোজেনিটি রয়েছে, যার কারণে তাদের রেসপন্স ভেরিয়েশন হয়েছে। এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল এরর। সো আমি যদি এই ট্রিটমেন্টটা মানে প্যারাসিটামল বা নাফা যেটাই দিয়ে থাকি সেটা যদি একাধিক পেশেন্টের মধ্যে না দিতাম তাহলে আমাদের এখানে এরর পাওয়া সম্ভব হতো না। যার কারণে রেপ্লিকেশন আমরা করা প্রয়োজন, রেপ্লিকেশনের প্রয়োজন বা রিপিট করার প্রয়োজন যদি আমরা এরর পেতে চাই। আর এরর কেন প্রয়োজন সেটা আমরা একটু পরে মানে এখনই বলে দিতে পারি। টেস্ট করতে গেলে আসলে আমাদের এফ টেস্ট করি যে যতগুলি ট্রিটমেন্ট আছে সবগুলোর ইফেক্টিভনেস বা ইফিকাসি সমান এরকম হাইপোথিসিস ধরতে হয়, তারপর এটা টেস্ট করতে হয়। টেস্ট করতে গেলে যে জিনিসটা দরকার হবে, টেস্ট স্ট্যাটিস্টিক হিসেবে একটা জিনিস দরকার হবে, সেটার মধ্যে এই এক্সপেরিমেন্টাল এররটা লাগে ওই সূত্রের মধ্যে। তাই এক্সপেরিমেন্টাল এরর কোনো টেস্ট করতে গেলে যদি না থাকে সেখানে বা রেপ্লিকেশন না করি তাহলে এক্সপেরিমেন্টাল এররটা পাওয়া যায় না। আর এক্সপেরিমেন্টাল এরর পাওয়া না গেলে ট্রিটমেন্টগুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা এটি জানতে গেলে যে টেস্ট করা হয় সেই টেস্টের নিউমারেটরের মধ্যে নেই, ডিনোমিনেটরের মধ্যে এক্সপেরিমেন্টাল এররটা আছে সূত্রের মধ্যে। তাই এক্সপেরিমেন্টাল এরর জানা না থাকলে ওই টেস্ট করাই সম্ভব হয় না যে ট্রিটমেন্টগুলোর মধ্যে পার্থক্য আছে কিনা তাৎপর্যপূর্ণ। যার কারণে রেপ্লিকেশনটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এছাড়া রেপ্লিকেশনের বিশেষ করে আরো কিছু প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য আছে, যেমন আমি এখানে একটা একটা করে বলে যাই, তার মধ্যে এররটা যেটা বলেছি সেটা কমন পড়বে। Replication provides an estimate of experimental error, এই ফার্স্ট টা, which is used as standard in test of hypothesis about treatment differences। এই যে বলে ফেলেছি এটা, thus replication makes a test of hypothesis possible। রেপ্লিকেশন ছাড়া স্ট্যান্ডার্ড এরর পাওয়া সম্ভব না, আর স্ট্যান্ডার্ড এরর না পেলে হাইপোথিসিস টেস্ট করা সম্ভব হবে না। হাইপোথিসিস কি, অল দ্য ট্রিটমেন্ট মিনস
বা ইফেক্টস আর ইকুয়াল এরকম হাইপোথিসিস ধরতে হয়, তারপর টেস্ট করতে হয়। আর দ্বিতীয়টা হলো আমাদের বিশেষ করে যখন রেপ্লিকেশন সংখ্যা বাড়াবো, দেখো সূত্রের মধ্যে প্রত্যেকটা ট্রিটমেন্ট মিনগুলোর আবার ভেরিয়েন্স বলে। মিন কেন স্যার? এই মিন স্যাম্পল মিন, এটার আবার ভেরিয়েন্স কি করে পাবো? কারণ আমি যে 5 জনের মধ্যে একটা ট্রিটমেন্ট দিলাম, এই 5 জন পেশেন্ট ছাড়া যদি অন্য 5 জনের মধ্যে এই ট্রিটমেন্টটা দিতাম, তাহলে কিন্তু গড় রিকভারি টাইম আমার যেটা পেয়েছি সেটা ছাড়া অন্য আরেকটা পেতে পারি। এভাবে আরেকজন অন্য 5 জনের মধ্যে যদি দিতাম তাহলে আরেক রকম পেতে পারি। এইভাবে আমার যদি ধরো তোমাদের ক্লাসে 74 জন বা 76 জন স্টুডেন্ট আছে, সেখান থেকে আমি 5 জন স্টুডেন্ট সিলেক্ট করব, তাহলে এখানে আমার 74C4 বা 76C4 এই এত উপায়ে স্যাম্পল পেতে পারি, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ইউনিট এই 5 জনের এত উপায়ে পেতে পারি। তখন প্রত্যেকের ক্ষেত্রে যখন আমি এই সেটা দেখা গেছে যে ইমেলে তাহলে পাঠাইতে পারি, প্রত্যেকের ক্ষেত্রে আমি যখন এটা বের করব তখন এটা এরপরে কিন্তু এই মিনগুলোর মধ্যে একটা ভেরিয়েশন পাবো, যেটাকে ভেরিয়েন্স বলে। এবং ওটা সূত্রটা হলো সিগমা স্কয়ার ডিভাইড বাই আরআই। আরআই মানে হলো ধরো আইএফ স্যাম্পল যদি হয় তার রেপ্লিকেশন সংখ্যা কত, 5। এখন এই আর যেহেতু নিচে আছে এই সূত্রের, কাজেই আর এর মান যত বাড়বে এই ভাগফল কিন্তু তত কমবে। যার কারণে আমরা দেখতে পাই রেপ্লিকেশন সংখ্যা যত বাড়ানো হয় ততই ভেরিয়েন্স কমে যায়। তার মানে স্ট্যান্ডার্ড এররের মান কম আসবে, কারণ ভেরিয়েন্সকে পজিটিভ স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড এরর পাওয়া যায়। কাজে রেপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পরীক্ষা তোমাদের আসতে পারে হোয়াট আর দ্য পারপাসেস অফ রেপ্লিকেশন, হ্যাঁ উদ্দেশ্যগুলো কি কি? এই 3টা উদ্দেশ্য। ইট ইনক্রিজেস দ্য স্কোপ অফ এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের স্কোপটা বৃদ্ধি করে, ক্ষেত্রটা বৃদ্ধি করে। কেন ক্ষেত্র বৃদ্ধি করে? যেমন আমি যদি একটা ট্রিটমেন্ট 6 জনের মধ্যে 5 জনের মধ্যে না দিয়ে একটা ট্রিটমেন্ট যদি 7 জনের মধ্যে দিই, তাহলে আমার পেশেন্ট আরো বেশি লাগবে, কাজে এতে এক্সপেরিমেন্টের স্কোপটা ক্ষেত্রটা বৃদ্ধি পায়। আমি 10টা প্লট নিয়ে কাজ না করে যদি 30টা প্লট নিয়ে কাজ করি, তাহলে আমার এক্সপেরিমেন্টের ক্ষেত্র বৃদ্ধি পায়। আর 30টা নিয়ে কাজ করতে গেলে রেপ্লিকেশন সংখ্যা প্রত্যেকটা ট্রিটমেন্টের বাড়াতে হবে স্বাভাবিকভাবে। এই কারণে বলা হচ্ছে যে ইট ইনক্রিজেস দ্য স্কোপ অফ এক্সপেরিমেন্ট। র্যান্ডমাইজেশন জিনিসটা হলো যে আমাদের যাতে এটি মূলত বায়াসনেসটা দূর করার জন্য, কারণ আমরা অনেক সময় ভালো মন্দ বিচার থেকে যায় আমাদের, যে আমরা টেস্ট করছি পেশেন্ট কোন ড্রাগে কোন কোম্পানির প্যারাসিটামলে ভালো হচ্ছে, আমরা কিছু কিছু নামকরা কোম্পানি আছে ওগুলির প্রতি আমাদের সবারই দুর্বলতা আছে, যে ও আমার পরিচিত, কাজে এই পেশেন্টটাকে আমি অপসনিনের বা ভ্যাকসিনকো অথবা আমি স্কোয়ার কোম্পানির ওষুধটা দিই, অন্যগুলির থেকে এটা ভালো বেশি। তো এইরকম একটা বায়াসনেস আসতে পারে। যার কারণে এই র্যান্ডমাইজেশন টেকনিকটা আমরা যেমন ধরো আমার 20টা প্লট যদি থাকে, আমি 5টা ট্রিটমেন্ট আছে, 5টা ভ্যারাইটি আছে, তখন আমরা কিন্তু একটা ভ্যারাইটি 4টা প্লটে দেব। তাহলে একটা কাজ করতে পারি, 1 থেকে 20 পর্যন্ত কাগজের টুকরাতে প্লট নাম্বারগুলি লিখে ফেললাম। তারপর আমি একটা ছোট বাচ্চাকে দিয়ে শাপলিং করার পর কাগজের টুকরাগুলি ভালো করে মিশিয়ে একটা বক্সে, ওখান থেকে বাচ্চাকে বললাম, ছোট বাচ্চা যে বুঝতে পারে না, এখন এত জ্ঞান বুদ্ধি নাই, মানে বুঝতে পারবে মানে তুলতে পারবে কিন্তু পড়াশোনা জানে না, এরকম বাচ্চাকে দিয়ে আমি ওখান থেকে 4টা কাগজের টুকরা তুললাম এবং ওখানে দেখলাম কোন কোন প্লট সিলেক্ট হয়েছে, ওই প্লটগুলিতে আমি ভ্যারাইটি 1 দিলাম। তারপরে এরপর বাচ্চাকে আবার নাড়িয়ে টাড়িয়ে বাকিগুলি থেকে আরো 4টা তাকে তুলতে বললাম, তুলেছে। বাকিগুলিকে সেই দ্বিতীয় 4টাতে আমি দিলাম ভ্যারাইটি 2। এইভাবে আমি ভ্যারাইটি 3, ভ্যারাইটি 4, ভ্যারাইটি 5 আমি দিতে পারি। এটা র্যান্ডমাইজেশন টেকনিক। এবং র্যান্ডমাইজেশন টেকনিকটা বায়াসনেসটা দূর করে, রেজাল্টের থেকে পক্ষপাতিত্বমূলক আচরণটা দূর করে। এটা মানে আমরা কোন একটা ভ্যারাইটি কোন ভালো মন্দ কোন প্লটে দিচ্ছি আমরা বলতে পারবো না, আমরা র্যান্ডমলি দেব। এই রকম ব্যাপারটা মূলত র্যান্ডমাইজেশন টেকনিকের উদ্দেশ্য, বা এটা যাতে আমাদের কোনো পক্ষপাতমূলক আচরণ না হয়, সে যে আমাদের যত্নশীল হওয়ার জন্য আমরা করি। এটা অনেক পপুলার। কোথায় শব্দ হচ্ছে? সবাই ভেবে নেই যে কোনো সমস্যা হচ্ছে? ওয়াহিদ পড়ানোতে আমার পড়া তোমরা
মিউট করে রাখো। স্যার কেউ মনে হয় ভুলে আমি অর্ণব মিউট কর। আমি তো তোমাদের সুবিধার্থে আমি করছি না। এখন তোমাদের থেকে একজন একদিন বলেছে স্যার কোশ্চেন করা তো অসুবিধা হয় বা কথা বলতে পারো না। ডটটা বলে আমি ডটটা হচ্ছে যে এরকম চিনেজ লাভ ছিল কিন্তু লাস্টে অর্ণব মিউট কর, তোর অন করা মাইক অন করা, মিউট কর অর্ণব। লাস্টে হচ্ছে কথা নেট আসবে বাইরে থেকে কিন্তু সবাই এই অর্ণব মিউট কর ভাই। ওয়াই শুরু করব। হ্যাঁ বন্ধ হয়েছে, এখন আমি শুরু করি। লোকাল কন্ট্রোল। লোকাল কন্ট্রোলটা হলো আমরা যাদেরকে হোমোজিনিয়াস বলছি, লাস্ট হতে গিয়েছে এটা কিন্তু হবে, এটা অবশ্যই যাবে। আমি আচ্ছা দেখো অনেক সময় আমরা হোমোজিনিয়াস বলার ধরো বলতে পারছি না, এরকম হয়েছে। যেমন এই যে টিচিং টেকনিকের যে কথাটা বলেছি, স্যার আপনি সবাইকে মিউট করে রাখেন স্যার। সেটাই করে দিচ্ছি, দাঁড়াও। Local control refers to the method of reducing error variation by arranging the whole. তা আমি একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম যে যেমন তোমাদের আমি টিচিং টেকনিক তিনটার কথা বলেছি। এই যে লেকচার দেব, শুধুমাত্র লেকচারের সাথে আমি হোয়াইট বোর্ড ব্যবহার করব, লেকচারের সাথে হোয়াইট বোর্ড প্লাস মাল্টিমিডিয়া ব্যবহার করব। দরজাটা একটু লাগিয়ে রাখি, যে ফ্যাকাল্টিতে সংস্কারমূলক কাজ করছে এগুলি। তাহলে তিনটা টিচিং টেকনিকের মধ্যে এখন আমি আমার এখানে এক্সপেরিমেন্টাল ইউনিট হলো স্টুডেন্টরা, কিন্তু স্টুডেন্টদের মধ্যে আমরা ছেলে মেয়ের মধ্যে একটু পার্থক্য আছে। দেখা যায় ছাত্রীরা বা ছাত্ররা এদের কারোর মধ্যে দেখা গেছে যে এরকম হতে পারে যে, অর্থাৎ আমরা এটাকে সেক্স ভেরিয়েশন বলতে পারি, যে উভয়ের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি ছেলে এবং মেয়ে বা মেল স্টুডেন্ট এবং ফিমেল স্টুডেন্টের সমান না। যদি সমান না হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ আলাদা কনসিডার করতে হবে। তো এই জিনিসটাকে বলা হয় ব্লকিং করা। ব্লক অর্থাৎ মেয়ে গ্রুপটাকে একটা ব্লক বলবো, ছেলের গ্রুপটাকে আরেকটা ব্লক বলবো। এবং এই ক্ষেত্রে ব্লকিং করার পর আমরা আমাদের ট্রিটমেন্ট কয়টা, যদি আমার এখানে তিনটা ট্রিটমেন্ট, তাহলে আমি ছেলে 3 জন নিতে পারি আর মেয়ে 3 জন নিতে পারি। এরপরে ছেলে 3 জনের মধ্যে র্যান্ডমলি আমি 3টা মেথডে এই 3 জন ছেলেকে পড়াতে পারি, আবার মেয়েদের 3 জনের মধ্যে র্যান্ডমলি 3টা মেথডে আমি তাদেরকে পড়াতে পারি। তারপর গিয়ে তাদেরকে এমসিকিউ টাইপের কোশ্চেন বা পরীক্ষা একই কোশ্চেনে নিয়ে তাদের মার্কস আমি বা স্কোর অ্যানালাইসিস করতে পারি, যে আমার এই টিচিং 3টা মেথডের মধ্যে কোনটা বেস্ট, হুইচ ওয়ান ক্যান বি কনসিডার্ড দ্য বেস্ট ওয়ান। আমরা এখান থেকে শর্টিং করতে পারি বা রেজাল্ট আমরা অ্যানালাইসিস করে স্ট্যাটিস্টিক্যালি বের করতে পারি কোন মেথডটা সবচেয়ে ভালো ইন অ্যাকোয়ারিং নলেজ। তো এখানে আমরা অনেক সময় বাস্তবে এরকম আমাদের পেয়ে যাই যে যেখানে হেটারোজেনিটি আছে, যেমন জমিত আমরা করতে গেলে হতে পারে, আমরা পুকুরের ক্ষেত্রে যদি করতে যাই, কোনো এক্সপেরিমেন্ট সেট আপ করতে চাই ফিশারিজ সেক্টরে, তাহলে পুকুরের ডেপথনেসের উপরে নির্ভর করতে পারে একটা ব্যাপার। তারপরে আবার এমন হতে পারে পুকুরের সাইজের উপরে নির্ভর করে আমরা হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করতে পারি। তারপরে আমরা পুকুরে যে আলো, সূর্যের আলো প্রবেশ করতে আমরা কিন্তু ওখানে গ্রুপিং করতে পারি। অর্থাৎ আমাদের যে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে এক্সপেরিমেন্টাল ইউনিটগুলো গ্রুপিং ফ্যাক্টরটা বা সেই বৈশিষ্ট্যটা আমাদের অবশ্যই মূল টার্গেট কি, সেই টার্গেট পারপাসের সাথে হাইলি কোরিলেটেড হতে হবে, সম্পর্কযুক্ত হতে হবে। যেমন ধর আমরা টিচারদেরকে, তাদের মধ্যে হেটারোজেনিটি আছে, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলাদা ব্যাপার আছে, যদিও সবার নাম টিচার, কিন্তু এখন যদি স্যালারি
এভারেজ স্যালারি কত বের করতে চাই, এখানে আমাকে গ্রুপিং করতে হবে। হ্যাঁ, কতগুলি হোমোজেনাস গ্রুপে ভাগ করে তারপর প্রত্যেকটা গ্রুপ থেকে আমি সমান সংখ্যক শিক্ষক নিতে পারি অথবা নিতে পারি। তো আমরা যদি এখানে তাহলে স্যালারির সাথে দেখা যায় ডেজিগনেশনের একটা সম্পর্ক আছে, টিচারদের ডেজিগনেশন এই যে অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, এটা একটা সম্পর্ক আছে। আমরা দেখতে পাই যে যদি আমরা কোনো কাজ করি সেই ক্ষেত্রে আমাদের এমন হতে পারে যে কোন ব্রিডের কাউ, সেটা শাইওয়াল, রেড সিটোগং বা হলস্টাইন এরকম দেখা গেছে, আবার বা পিওর ব্রিড, তাহলে কিন্তু আমার দেখা যায় আমি যে খাবার খাওয়াচ্ছি একই পরিমাণ খাবার খাওয়ানো সত্ত্বেও দুধ কিন্তু সবাই সমান দিবে না কেউ, কারণ এটা হরমোনাল কিছু ব্যাপার রয়েছে। তার এখানে ব্রিড এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার কারণে তখন আমরা কিন্তু যদি দেখা যায় খাবার একটা লো কোয়ালিটির কোনো কোম্পানির ফিড আমি খাওয়ালাম, সেটা ভালো কোনো ব্রিডকে, তখন ভালো দুধ দিল, তখন আমরা সিদ্ধান্ত নেব যে এই কোম্পানির ফিডটা ভালো, কিন্তু মিসগাইডেড হয়ে যেতে পারি এরকম। যার কারণে তখন আমরা কি করব, হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করলাম ব্রিডের ভিত্তিতে, তারপর প্রত্যেক ব্রিড থেকে আমার ট্রিটমেন্ট ততটা আমরা দিতে পারি এবং র্যান্ডমলি তারপর তাদের মধ্যে ট্রিটমেন্টগুলো আমরা প্রয়োগ করতে পারি। এইভাবে আমরা লোকাল কন্ট্রোলের মাধ্যমে এররটাকে আমরা রিডিউস করতে পারি। কারণ আমরা যদি যাদেরকে হোমোজিনিয়াস বলছি ওদের মধ্যে যদি হোমোজেনিটি না থাকে, হেটারোজেনিটি থাকে, তাহলে কিন্তু এররটা বেশি পাবো, এরর ভেরিয়েশন বেশি পাবো। আর এরর ভেরিয়েশন বা এক্সপেরিমেন্টাল এরর যদি বেড়ে যায় তখন কিন্তু এক্সপেরিমেন্টের প্রিসিশন লেভেল কমে যাবে, লো হয়ে যাবে। কারণ প্রিসিশন হলো 1 স্ট্যান্ডার্ড এরর, তাই স্ট্যান্ডার্ড এরর যত বেড়ে যাবে প্রিসিশন তত লো হয়ে যাবে, আর স্ট্যান্ডার্ড এরর যত কম হবে প্রিসিশন তত বাড়বে। যার কারণে এই লোকাল কন্ট্রোলটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইটা এই সেট অফ এক্সপেরিমেন্টাল ইউনিটস ইন সেভারাল গ্রুপস কল্ড ব্লকস হুইচ আর ইন্টারনালি হোমোজেনিয়াস। এই গ্রুপগুলো ইন্টারনালি হোমোজেনিয়াস, যেমন লেকচারার তারা তাদের মধ্যে হোমোজেনিটি আছে, বা তোমরা এই যে ছাত্রীদেরকে একটা গ্রুপ, ছাত্রদের আরেকটা গ্রুপ, ছাত্রীদের মধ্যে একটা বৈশিষ্ট্য মিল আছে, আবার ছাত্রদের মধ্যে বৈশিষ্ট্য মিল আছে। এটাকে বলা লোকাল কন্ট্রোল মেক্স এ টেস্ট প্রসিডিউর ভেরি পাওয়ারফুল। কারণ আমাদের দেখা যায় এরর যখন এক্সপেরিমেন্টাল এরর কমে যায় তখন আমাদের টেস্টের পাওয়ার একটু বেড়ে যায়। কারণ এখানে তখন আমরা কিন্তু যদি এক্সপেরিমেন্টাল এরর এই ডিজাইন সেটআপ করার কারণে আমার যেখানে ব্লকিং করতে হবে সেখানে ব্লকিং না করে যদি কাজ করি, এই ডিজাইন সেটআপের কারণে আমাদের হাইপোথিসিসটা টেস্ট করতে গেলে রিজেক্ট না হয়ে অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে। কারণ এক্সপেরিমেন্টাল এরর যেহেতু নিচে থাকে সূত্রের, এরর যদি বড় হয়ে যায় তখন স্ট্যাটিস্টিকের রেজাল্টের মান কম পাবো। কম পেলে কিন্তু তখন এই যে ইকুয়াল হাইপোথিসিসটা, মানে অল দা ট্রিটমেন্টস আর ইকুয়ালি ইফেক্টিভ, এটা অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেই অবস্থা আমরা মিসগাইডেড হব। এই কারণে এই ডিজাইন সেটআপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন চলো তিনটা বেসিক ডিজাইন রয়েছে। একটাকে বলা হচ্ছে র্যান্ডমাইজড ডিজাইন, আর আমি কিন্তু ডিজাইন ভুললেই চলবে না। ডিজাইন মানে কাকে বলে? ডিজাইন মানে প্ল্যান। তাহলে এক্সপেরিমেন্টাল ডিজাইন মানে হলো ডিজাইন ফর কন্ডাক্টিং অ্যান এক্সপেরিমেন্ট, দিস ইজ কল্ড এক্সপেরিমেন্টাল ডিজাইন বা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন মানে প্ল্যান ফর কন্ডাক্টিং অ্যান এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করার জন্য যে পরিকল্পনা সেটাকে আমরা সংক্ষেপে ডিজাইন বলে আখ্যায়িত করে থাকি। এখন এই বেসিক ডিজাইন আসলে তিনটি। একটাকে বলা হয় কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, যেটা সংক্ষেপে বলা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড নেম CRD, আর আরেকটাকে বলা হচ্ছে র্যান্ডমাইজড ব্লক ডিজাইন RBD, আর লাস্ট ওয়ান আর ডিজাইন LSD। তো এই তিনটা বেসিক ডিজাইন রয়েছে। আর র্যান্ডমাইজড ব্লক ডিজাইনকে কখনো কখনো RCBD বলা হয়। ভবিষ্যতে মাস্টার্সের কোনো রিসার্চের সাথে যুক্ত হবে তখন এটা RCBD হিসেবে পরিচিত। তাই আরেকটা নাম, কারণ একজনের নাম টুম্পা, আরেকটা নাম হলো শেফালি, বা হতে পারে বা সেতু আরেকটা নাম। তো দুইটা নাম জানলে সুবিধা, কারণ কেউ এসে বাসার মধ্যে যদি জিজ্ঞেস করে যে ওই বোনটার নাম হলো মূলত টুম্পা, কিন্তু এসে যদি বলে যে সেতু কি আছে, তার না, তো এখানে সেতু নামে কেউ নেই, তো প্রবলেম হয়ে যাবে। যার কারণে এই যে 2 নাম্বারটার নাম র্যান্ডমাইজড ব্লক ডিজাইন, এর আরেকটা নাম হলো র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইনও কোনো সময় কেউ বলে থাকেন। তো কমপ্লিট বলার কারণ আছে, বলার কারণ হলো
র্যান্ডমাইজড ব্লক ডিজাইন দু রকমের হয়, অর্থাৎ কমপ্লিট র্যান্ডমাইজড ব্লক ডিজাইন, র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, আর আরেকটা হলো ইনকমপ্লিট ব্লক ডিজাইন। এই দুইটা আছে ধরন। যেমন আমরা সবাইকে মানুষ বলি, কিন্তু এরপরে ভাগ করে ফেলি মেয়ে মানুষ ছেলে মানুষ, এইভাবে ভাগ। তো এরকম ঠিক তদ্রূপ আমাদের এখানে র্যান্ডমাইজড ব্লক ডিজাইনের দুইটা ভাগ আছে, একটি হলো র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, আর একটি হলো র্যান্ডমাইজড ইনকমপ্লিট ব্লক ডিজাইন। তো তোমাদের সাথে তোমরা যেটা নিয়ে ডিল করবে সেটা হলো র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন। তো এখানে কমপ্লিট বলার অর্থ হলো আমার যতটা ট্রিটমেন্ট থাকবে একটা ব্লকে ততটা প্লট আমরা বা এক্সপেরিমেন্টাল ইউনিট কনসিডার করব। সো দিস ইজ কল্ড র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন। অর্থাৎ ব্লকে প্রত্যেকটা ব্লকে ততটা এক্সপেরিমেন্টাল ইউনিট থাকবে যতটা আমার ট্রিটমেন্ট থাকবে, দিস ইজ কল্ড কমপ্লিট ব্লক ডিজাইন। কিন্তু যদি এরকম হয় যে আমার ট্রিটমেন্ট যতটা তার থেকে কম পরিমাণ একটা ব্লকে, প্রত্যেকটা ব্লকে তার থেকে কম পরিমাণ এক্সপেরিমেন্টাল ইউনিট আছে, তাহলে এটাকে বলে ইনকমপ্লিট ব্লক ডিজাইন। এখন আমি তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা উদাহরণ মিলে যেতে পারে। ইঞ্জিনিয়ার যেহেতু তোমরা, ধরো এরকম যে জিপের টায়ার, জিপ চিনো কিনা? এখন জিপ কিন্তু কম দেখা যায়, সরকারি কিছু জিপ আছে, রাষ্ট্রীয় সম্পদ টম্পদ লিখে রাখে এরকম। তো জিপের টায়ার গুলি সবগুলি একই রকম। এক একটা জিপকে এক একটা ব্লক কনসিডার করতে পারি। এই জিপের মধ্যে টায়ার গুলি লাগিয়ে দেবো র্যান্ডমলি, কোনটা সামনে কোনটা পিছনে আমরা র্যান্ডমলি লাগাবো। লাগানোর পরে এখন লাগাতে গেলে আমার জিপের তো টায়ার হলো 4টা, কিন্তু আমার কোম্পানি 5টা। সো দিস টাইপ অফ এক্সপেরিমেন্ট ক্যান বি কনসিডার্ড অ্যাজ ইনকমপ্লিট ব্লক ডিজাইন, র্যান্ডমাইজড ইনকমপ্লিট ব্লক ডিজাইন। আন্ডারস্ট্যান্ড? আশা করি। তো আর ল্যাটিন স্কোয়াড ডিজাইন, এটা আরেকটা বেসিক 3টা ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান। এবং এটার ক্ষেত্রে আমি যদি বলি সেটা হলো যে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, এটা যখন এক্সপেরিমেন্টাল ইউনিটগুলি সবগুলি হোমোজেনাস হয় তখন আমরা সাধারণত এখানে সিআরডি বা কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন সেটা প্রয়োগ করে থাকি। আর যখন আমাদের এভরিথিং হোমোজেনাস, অনলি দ্য ভেরিয়েশন এক্সিস্ট অ্যামাং দ্য ট্রিটমেন্টগুলোর মধ্যে ভেরিয়েশন আছে, আর কোনো ভেরিয়েশন ব্লক ভেরিয়েশন। অর্থাৎ আমাদের দেখা গেছে যে ব্লকিং করা হয়েছে, এখানে এক্সপেরিমেন্টাল ইউনিটগুলি হোমোজেনিয়াস না। তাই যেমন জমিতে ফার্টিলিটিতে জমিকে যদি ব্লকিং করে ফেলি, আমরা জমি যদি একটু ঢালু থাকে তাহলে নিচু অংশে কিন্তু পলিমাটি তোমার জমে যায়। তখন আমরা এই ফার্টিলিটির ভিত্তিতে জমিকে কতগুলি ব্লকে ভাঙতে পারি, আর ব্লকগুলোর ভিতরে আবার প্লট করতে পারি ছোট ছোট, এগুলো যাদেরকে এক্সপেরিমেন্টাল ইউনিট বলবো। তো এইরকম তাহলে আরবিডি করবো আমরা যখন ট্রিটমেন্ট ভেরিয়েশন ছাড়া আরেকটা ভেরিয়েশন থাকে বাড়তি, তখন সেটার ক্ষেত্রে আমরা আরবিডি করব। আর ট্রিটমেন্ট ভেরিয়েশন ছাড়া আরো 2টা যদি ভেরিয়েশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ল্যাটিন স্কোয়াড ডিজাইন ব্যবহার করব। তাহলে আমি কি বলেছি, যখন এভরিথিং হোমোজেনিয়াস, অনলি দেয়ার মে এক্সিস্ট ট্রিটমেন্ট ভেরিয়েশন, আর কোনো ভেরিয়েশন নেই, তখন আমরা অর্থাৎ সোর্স অফ ভেরিয়েশন মাত্র একটা, তাহলে সিআরডি করব। আর যদি আমাদের ট্রিটমেন্ট ভেরিয়েশন ছাড়াও আরেকটা ভেরিয়েশন অতিরিক্ত থাকে, যেমন আমি তোমাদের যে 3টা টিচিং টেকনিকের কথা বললাম, এই ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে 2টা ভাগ আছে, মেয়ে আর ছেলে, তখন আমরা এখানে আরবিডি করব। আরবিডি, এটাকে আরবিডি বলবো, কারণ এই যে মেয়েদের একটা গ্রুপ, এটাকে একটা ব্লক বললাম, ছেলেদের একটা গ্রুপ, এটা আরেকটা ব্লক, কাজে এই ক্ষেত্রে আমরা আরবিডি করব। আর যদি আমাদের এরকম থাকতো যে আমাদের ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ, টিচিং মেথডের ভেরিয়েশন ছাড়া আরেকটা, এই 2টা গ্রুপের ভাগ করলাম। আর আরেকটা ব্যাপার হলো
আরবান এরিয়া, রুরাল এরিয়া, স্টুডেন্ট শহরের, গ্রামের, তাদের মধ্যে কোনো এই দুটা এরিয়ার কারণে কোনো পার্থক্য আছে কিনা, তখন কিন্তু আমাদের সোর্স অফ ভেরিয়েশনটা কিন্তু দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট ছাড়া আরো দুটা, একটা হলো সেক্স ভেরিয়েশন, একটা হলো এরিয়া ভেরিয়েশন। তখন কিন্তু আমরা করব ল্যাটিন স্কোয়াড ডিজাইন প্রয়োগ করব। এখন শুনো তো, তোমরা কি এখানে কোনো কোশ্চেন আছে? নাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওয়াহিদ? জি স্যার। হ্যাঁ, আমি নেক্সটটাতে চলে যাচ্ছি। তোমরা আমার কথা সব শুনতে পেরেছো তো নাকি? ওকে। এখন দেখো, তোমাদের কিন্তু এই ডিজাইন থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এই আমি যে হ্যান্ডআউটগুলি দিয়েছি এগুলি ভালো করে পড়িও, এবং আমি যে কনসেপশনগুলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এই কনসেপশন তোমাদের ভবিষ্যতে খুব কাজ দিবে। কেউ হয়তো বা পিএইচডি করবে, কেউ হয়তো বা টিচার হয়ে যাবে, কেউ রিসার্চ সেক্টরে কাজ করবে, আবার কেউ অন্য সেক্টরেও যেতে পারো। তো যারা অন্তত গবেষণা বা পড়াশোনার মধ্যে থাকবে তাদের কিন্তু আমি এই সাবজেক্টটা এত বেশি গুরুত্বপূর্ণ আমি আগে পড়িয়ে ফেলছি। কারণ এখানে এক হলো হ্যান্ডআউটটা আমার অন্যগুলি চলে এসছে অলরেডি, আর আরেকটা হলো এটা কোনো অবস্থায় ভালো ডিটেলস ডিসকাশন না করলে তোমরা জীবনে অনেক বেশি কিছু হারাবে। সেই কারণে এই সাবজেক্টটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি পড়িয়ে ফেলছি আগেই, কারণ এটা ক্লিয়ার হওয়া দরকার, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে দেখো, কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে তোমরা ডাটা অ্যানালিসিস করতে পারবে, কিন্তু এই যে কনসেপশনটা, এই কনসেপশনটা ক্লিয়ার করা তোমাদের অত্যন্ত দরকার। তাই আমি এটাতে এতটা ডিটেলস মানে এক্সাম্পল দিয়ে তোমাদের মানে কি বলবো, ইলাস্ট্রেটিভ ডিসকাশন বলা যায় যা আমি করছি। আচ্ছা, এখানে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইনটার সংজ্ঞাটা তাহলে আমি এখানে দিয়েছি যে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন ইজ এ ডিজাইন in which the selected treatments are allocated or distributed to the experimental units completely at random, randomly দেওয়া হবে। এখানে অন্য কোনো সমস্যা নেই, যে কয়জন আছে মধ্যে ট্রিটমেন্ট দেওয়া হবে, কোনো গ্রুপিং টুপিং করা হবে না, এক্সপেরিমেন্টাল ইউনিট কোনো গ্রুপ করা হবে না, সব হোমোজেনিয়াস, শুধু ভেরিয়েশন একটাই, ট্রিটমেন্ট ভেরিয়েশন। কাজে কোন ট্রিটমেন্ট কয়জনের মধ্যে দেবো র্যান্ডমলি দিয়ে দেবো, ব্যাস। ইনফ্যাক্ট দিস ইজ দ্য সিম্পলেস্ট ডিজাইন, এটা বস্তুতপক্ষে এটা হলো সবচেয়ে বেশি সরল, হ্যাঁ সহজ ডিজাইন, involving the principles of replication and randomization। এখানে randomization টেকনিকটা প্রয়োগ করা হয়েছে আর রেপ্লিকেশন করা হয়েছে এই ডিজাইনে। আমরা যে তিনটা প্রিন্সিপালের মধ্যে রেপ্লিকেশন আছে, randomization আছে, এই দুইটা প্রিন্সিপাল এখানে প্রয়োগ করা হচ্ছে বা দুইটা নীতির উপর প্রতিষ্ঠিত এই ডিজাইনটা, কিন্তু লোকাল কন্ট্রোল সেটা এখানে প্রয়োজন নেই, এইটাই লিখেছে উইদাউট লোকাল কন্ট্রোল। অ্যাডভান্টেজ দেখো, এটা অ্যাডভান্টেজ অফ সিআরডি বা অ্যাডভান্টেজেস লিখতে পারো, অ্যাডভান্টেজেস অফ সিআরডি অনেকগুলি তো। আচ্ছা, সিআরডি ইজ দ্য বেসিক এন্ড দ্য সিম্পলেস্ট ডিজাইন, একটু আগেই আমরা বলেছি। আচ্ছা, ট্রিটমেন্টস ক্যান বি রিপিটেড, ট্রিটমেন্টগুলো রিপিট করা যেতে পারে ইন এনি নাম্বার অফ টাইমস, যে কোনো সংখ্যক বার, মানে এই যে ইকুয়াল হতে হবে, প্রত্যেকটা ট্রিটমেন্ট 4টার মধ্যে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা নেই, কোনোটা 4টার মধ্যে, কোনোটা 3টায়, কোনোটা 5টায়, কোনোটা 7টায় করতে পারো, কোনো সমস্যা নেই। এটা ইট ইজ আপ টু ইউ, এটা তোমার ব্যাপার। কমপ্লিট ফ্লেক্সিবিলিটি রিগার্ডিং দ্য রেপ্লিকেশন, তোমার নমনীয়তা রয়েছে, এটা তোমার ব্যাপার। রেপ্লিকেশন সংক্রান্ত ব্যাপারে এটা ফ্লেক্সিবিলিটি আছে, কোনো ব্যাপার না, তুমি বেশি কম সমান যাই নাও সেটা তোমার ব্যাপার। এরর ভেরিয়েন্স ইজ মিনিমাম, যেহেতু হোমোজেনিয়াস তাহলে মিনিমামই হবে, যদি সত্যি হোমোজেনিয়াস বলছে আর হোমোজেনিয়াস হয়ে থাকে তাহলে মিনিমাম হবে। ইন কেস অফ সিআরডি এক্সপেরিমেন্টাল ইউনিটস আর হোমোজেনিয়াস, অবশ্যই সিআরডি তো হোমোজেনিয়াস তাহলে সিআরডি করা যাবে না। অ্যানালিসিস অফ ডাটা ইজ কোয়াইট সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। ডাটা অ্যানালিসিস মেথডটা এখানে আমি দিইনি, কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন ডাটা অ্যানালিসিস টেকনিকটা তোমাদের শেখানো হবে এবং দেখবে এটা ভেরি মাচ সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। Even in different
treatments have unequal number of replications. রেপ্লিকেশন সংখ্যা যদি আনইকুয়াল হয় তবুও দেখা গেছে যে এইটার অ্যানালিসিসটা সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। অ্যানালিসিস ইজ ইজিয়ার, সহজ, ইফ দেয়ার আর সাম মিসিং অবজারভেশন। যদি কিছু অনেক সময় দেখা যায় প্লটের মধ্যে অথবা আমরা জমিতে যে গাছ বাদাম গাছ লাগিয়েছি, বাদাম গাছগুলি এক একটা এক্সপেরিমেন্টাল ইউনিট, যে একটা গাছে কতটা বাদাম ধরে, কোন ভ্যারাইটির কয়টা ধরেছে, আমি এগুলি টেস্ট করছি, তাহলে বা এটা আমার পারপাস। কিন্তু কখনো দেখা যায় গরু আইলে দিয়ে আমার এক্সপেরিমেন্টাল যে ফিল্ড সেটার আইল বলে নোয়াখালীতে, আইল, তোমরা কি বলো আমি জানি না, আমি নোয়াখালীর মানুষ তাই আইল আইল বললাম, আইল। ওয়াই তোমরা কি বলো, আইল নাকি কি বলো? তুমি কি শহরের নাকি গ্রামের আমি জানি না, আমি তো গ্রামের। জমির চারপাশে যে উঁচু জায়গাটা থাকে আরেকটা জমির সাথে যে একটা সেপারেশন তৈরি করার জন্য, সেপারেট করার জন্য আর কি, গ্রামের দেশে এটাকে আইল বলে, আইল। তোমরা কি বলে থাকো? আইলি বলে স্যার। আচ্ছা, ধরো গরু চড়াবার সময় কোন একটা গরু সেই বাদাম গাছ তুলে ফেলেছে, তাহলে তো ওটা লস্ট হয়ে গেল, তাহলে এই যে মিসিং হয়ে গেল, ওইটাতে কয়টা বাদাম ধরবে এটা তো আমি আর জানতে পারলাম না। তখন ওই ভ্যারাইটির একটা এক্সপেরিমেন্টাল ইউনিট লস টু ফলো আপ হয়ে গেল। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সিআরডির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু অন্য ডিজাইন আছে যেটা আরবিডি বা এলএসডির ক্ষেত্রে এগুলি প্রবলেম হয়ে থাকে। যার কারণে এটাকে বলা হচ্ছে যে ইনফ্যাক্ট প্রপার্টি অফ অর্থোগোনালিটি, অর্থাৎ অর্থোগোনালিটি একটা প্রপার্টি আছে, এটা তোমরা এখানে বুঝবে না, এইটু তোমাদের মনে রাখতে হবে। এটা মূলত আসলে ইন্ডিপেন্ডেন্ট নেচার, আর এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে এটার মধ্যে, এই অর্থোগোনালিটি প্রপার্টিটার মধ্যে। তোমরা এইটুকু মনে রাখো শুধু, ইনফ্যাক্ট প্রপার্টি অফ অর্থোগোনালিটি ইজ নট লস্ট, হ্যাঁ, বাই মিসিং ভ্যালু ইন এ সিআরডি। কারণ এটা বোঝার জন্য তোমাকে একটু কন্ট্রাস্ট বুঝতে হবে। কন্ট্রাস্ট কাকে বলে, অর্থোগোনাল কন্ট্রাস্ট কাকে বলে, এগুলির ব্যাপার আছে। এগুলি এখন থাকুক, আমি তোমাদের জাস্ট এই শব্দটা তোমরা মনে রাখো যে যদি মিসিং ভ্যালু হয়ে থাকে তথাপি অর্থোগোনালিটি প্রপার্টিটা হারিয়ে যায় না, বা এটা সমস্যা হয় না, এখানে এই প্রপার্টি হারানোর কোনো সুযোগ নেই, যদিও ডাটা মিসিং হয়ে যায় তথাপি। আর এখানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে যে সিআরডি ইজ রিলেটিভলি ইনএফিশিয়েন্ট ডিজাইন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু লোকাল কন্ট্রোল মেথডটা এখানে প্রয়োগ করা হয় না, যার কারণে এটাকে তুলনামূলকভাবে ইনএফিশিয়েন্ট ডিজাইন বলে, ইনএফিশিয়েন্ট ডিজাইন বলে। কারণ আমরা কিন্তু ট্রিটমেন্ট সংখ্যা অনেক সময় বেড়ে গেলে হোমোজেনিয়াস বলছি, কিন্তু আসলে 100% হোমোজেনিটি মেনটেন করা কঠিন হয়ে যায়, যার কারণে তখন সিআরডি করলে কিন্তু ইনএফিসিয়েন্সিটা বেড়ে যাবে। ইনএফিসিয়েন্সি বাড়া মানে হলো এরর বাড়া, এক্সপেরিমেন্টাল এরর বেড়ে যাওয়া। কারণ এই ইফিসিয়েন্সি, তারপরে প্রিসিশন, এই সমস্ত শব্দগুলি এররের সাথে সম্পর্ক। এরর যত কম হবে ততই ইফিসিয়েন্সি বাড়বে, ততই প্রিসিশন বাড়বে, এগুলি আর কি। তো ইনএফিশিয়েন্ট হয় অর্থাৎ এররটা বেড়ে যায়, এক্সপেরিমেন্টাল এরর বেড়ে যায়, তাই এটা তুলনামূলকভাবে ইনএফিশিয়েন্ট হয়ে যায়। ইট ইজ সেলডম ইউজড ইন ফিল্ড এক্সপেরিমেন্টস। সিআরডিটা আসলে ফিল্ড এক্সপেরিমেন্টে কদাচিৎ ব্যবহৃত হয়, কারণ ফিল্ড এক্সপেরিমেন্ট আমার বৃষ্টিপাত, তাপমাত্রা, এই ইভাপোরেশন রেট, ময়েশ্চার, অনেক কিছু আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না, যেটা ল্যাব এক্সপেরিমেন্টে করা সম্ভব হয়, গ্রিন হাউস এক্সপেরিমেন্টে সম্ভব। তো এই কারণে আমরা সাধারণত ল্যাব এক্সপেরিমেন্টে সিআরডিটা বেশি করি, ফিল্ড এক্সপেরিমেন্টে আরবিডি বা এলএসডি ওগুলি করা হয়ে থাকে। Due to inflated error variations, there is greater chance of wrongly accepting null hypothesis. অর্থাৎ আমার এরর যদি বেড়ে যায় তাহলে আমরা হাইপোথেসিস টেস্ট করতে গেলে টেস্ট স্ট্যাটিস্টিকের যে নিচে সূত্রের মধ্যে এক্সপেরিমেন্টাল এরর থাকে, এটা যখন বড় হয়ে যায় তখন ভাগফল কিন্তু কমে যায়, আর ভাগফল কমে গেলে তখন আমাদের নাল হাইপোথেসিসটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কারণ টেস্ট স্ট্যাটিস্টিকের মান যদি ছোট হয় তখন নাল হাইপোথেসিস অ্যাকসেপ্ট করার সিদ্ধান্তটা আমরা স্ট্যাটিস্টিক্যালি বলে থাকি। যার কারণে এটা তখন আমরা দেখা যায় কারণে আমি সিআরডি করে ফেলছি, আরবিডি করা উচিত ছিল, তখন আমার এই সমস্যাটা হবে যে আমি হাইপোথেসিস রিজেক্ট হওয়ার কথা অ্যাকসেপ্ট করে ফেলবো যে দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যামাং দা ট্রিটমেন্ট মিনস, কোনো পার্থক্য নেই, আসলে আছে, কিন্তু আমি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলবো কোনো পার্থক্য নেই, সবগুলি সমান একই। এরকম রং ডিসিশন আমার চলে আসতে পারে এই ডিজাইন সেটআপ ভুলের কারণে। প্রিসিশন অফ সিআরডি ইজ লেস দেন দ্য আদার ডিজাইন। এটার প্রিসিশনটা একটু কম, কারণ এখানে যেহেতু লোকাল কন্ট্রোল এটা স্বাভাবিকভাবে করা হচ্ছে না, তাই হোমোজিনাস যদি না হয়
তাহলে প্রিসিশন এখানে কম হবে। ওই যে বলেছি প্রিসিশন, ইফিসিয়েন্সি এগুলি একই রকম, স্ট্যান্ডার্ড এরর সাথে সম্পর্কযুক্ত। আর এই কথা বলেই অ্যাপ্লিকেশন অর ইউজেস অফ সিআরডি, সিআরডি বলেছি ল্যাব এক্সপেরিমেন্টে বেশি ব্যবহৃত হয়, ম্যাথোলজিক্যাল স্টাডিতে বেশি ব্যবহৃত হয়, ফিজিক্স কেমিস্ট্রি এগুলি ল্যাব এক্সপেরিমেন্ট হয়। ইন কেমিক্যাল বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টে এগুলি সাধারণত আমরা ল্যাবেই করি বেশি। এই ইন সাম গ্রিন হাউস স্টাডিজ এগুলিতে সিআরডি ব্যবহৃত হয়। CRD is conveniently used in situation having homogeneous experimental units. অন্যান্য ক্ষেত্রে ল্যাব ছাড়াও যদি homogeneous experimental units হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা CRD ব্যবহার করতে পারি। It is suitable in situations where large fraction of experimental units may not respond or may be lost in course of experiment. Experiment চলাকালীন সময় যদি আমার হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, রোদে পুড়ে যায়, কোনো কারণে এক্সপেরিমেন্টাল ইউনিটের আউটপুট পেলাম না, নষ্ট হয়ে গেল, তাহলে আমার CRD তে কোনো সমস্যা হয় না। ইট ইজ অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা সিআরডি তে প্রয়োগ করবো আর কি, এরকম যদি সিচুয়েশন, সেই ক্ষেত্রে সিআরডি তে সুইটেবল। ইট ইজ অ্যাডভান্টেজেস ফর সাম এক্সপেরিমেন্টস বিকজ ইট ফার্নিশেস ম্যাক্সিমাম নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হলো স্বাধীনতার মাত্রা। আগামী ক্লাসে মনে রাখিও, আমি ডিগ্রিজ অফ ফ্রিডমটা একটু বুঝাতে হবে তোমাদের। তো আজকে আমি এখানে রাখি, ডিগ্রিজ অফ ফ্রিডমটা আগামী ক্লাসে এই লাস্ট পয়েন্টটা একটু বুঝিয়ে দেবো, যেহেতু তোমাদের আরেক ক্লাস থাকতে পারে। আমি ক্লাস আছে এরপরে, ক্লাস আছে নাকি একটু বুঝিয়ে দেব? না স্যার, আজকে তুই শেষ করে দিন স্যার। ক্লাস নেই তো নাকি? না স্যার। তাহলে বুঝিয়ে দিই। এখানে দেখো, it is advantageous for small experiments because it furnishes maximum number of error degrees of freedom। এর কারণ হলো দেখো এখানে error degrees of freedom বোঝানোর জন্য আমি একটু হোয়াইট বোর্ড ব্যবহার করছি। এরর ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝাবো। প্রথমে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি জিনিস? ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। ডিগ্রি মানে মাত্রা, ফ্রিডম মানে স্বাধীনতা। তাহলে স্বাধীনতার মাত্রা দেখো তো, ধরো x1 আর x2 দুইজন ছাত্রের মার্কস ধরো 100, যোগফলটা আমি জানি। এখন এই দুজনে কত মার্কস পেয়েছে আমি কিন্তু স্বাধীনভাবে 0 থেকে 100 পর্যন্ত স্বাধীনভাবে বসাতে পারি। কয়জনটা বসাইতে পারবো? ফ্র্যাকশনাল ভ্যালু বা নেগেটিভ মান নাই, 0 থেকে 100 পরীক্ষা নিলাম 100 মার্কসের, তাহলে 0 থেকে 100 পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। কাজে আমি এই যে দুইজন ছাত্রের জানি টোটাল মার্কস হলো 100, কিন্তু কে কত পেয়েছে জানি না। এখন স্বাধীনভাবে বসাতে যদি চাই, এই দুইজনের মধ্যে কয়জনেরটা স্বাধীন বসাতে পারবো? দুইজনেরটা স্বাধীনভাবে বসাতে পারবো না একজনেরটা? একজনেরটা। একজনেরটা, কারণ দ্বিতীয় জনেরটা আমাকে 100 থেকে মাইনাস করে বসাতে হবে, নাহলে আমার 100 হবে না। ধরো আমি যদি 0 বসাই x1 এর মান, তাহলে x2 কত পেয়েছে স্টুডেন্ট? দ্বিতীয় স্টুডেন্ট কত পেয়েছে? 100 পেয়েছে। আমি যদি প্রথম স্টুডেন্টের মান 100 বসাই, দ্বিতীয় স্টুডেন্ট আমি নিঃসন্দেহে বলবো 0 পেয়েছে, স্বাধীনতা নেই আমার। আমি বিয়োগ করে দেখা যায় বাকিটা লিখতে হচ্ছে। কাজে এখানে স্বাধীনতার মাত্রা কত? 1। তার মানে 1 কম হবে। এখন দেখো আমরা কি শিখেছি? গড় থেকে তথ্যসমূহের ব্যবধান নিলে স্কোয়ার না করলে 0 হয়ে যাবে। যদি আমি স্কোয়ার না করি, এটা যদি স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে তোমাদের অ্যারিথমেটিক মিনের প্রপার্টি অনুসারে এটার মান কত? 0। অ্যারিথমেটিক মিনের একটা প্রপার্টি আছে,
sum of the deviations taken from arithmetic mean is equal to 0 কাজেই ওই প্রপার্টি অনুসারে এটা 0 হয়ে যায়, যার কারণে আমরা এই যে সিআরডির ক্ষেত্রে, সরি আমি একটু ধরছি, হ্যাঁ হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি তো ডিপার্টমেন্টে আছি, ওরা কাগজপত্র থাকলে পাঠিয়ে দেবে, সাইন করে দেবো। আমি ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস নিচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই, জমা দিয়ে দাও, বলে দাও জরুরি, আমি আছি ডিপার্টমেন্টে। ঠিক আছে, আজকে কেন, এখনই দিতে পারবো, সমস্যা নেই, আমি ক্লাস আছি। ওকে, থ্যাংক ইউ। আদাব। হলের আচ্ছা ঠিক আছে। দেখো এখানে আমরা বলছি কি, এখন যেহেতু 0 হয়ে যায়, তাহলে আমরা এই টোটাল ভেরিয়েশন বলা হয় এটাকে, এই টোটাল সাম অফ স্কোয়ার বা টোটাল ভেরিয়েশন বলা হয় এই জিনিসটাকে। হ্যাঁ, আমার ধরো 20টা প্লট আছে, 20টা প্লটের ইন্ডিভিজুয়াল উৎপাদনগুলি হলো এখানে এক্স আই, মানে আই এর প্লটের উৎপাদন, আই এর মান 1 হলে ফার্স্ট প্লটের উৎপাদন, আই এর মান 2 হলে সেকেন্ড প্লটের উৎপাদন, আই এর মান 20 হলে 20th প্লটের উৎপাদন। আর এটা হলো 20টা প্লটের গড় উৎপাদন। দেখা যাচ্ছে আমি যদি গড় উৎপাদন পার্থক্য নিই, প্রত্যেকটা প্লট থেকে, প্রত্যেকটা প্লটের উৎপাদন থেকে গড় উৎপাদন বিয়োগ করি, যোগ করি, তাহলে 0 হয়ে যায়, যার কারণে আমরা টোটাল ভেরিয়েশনটা বুঝতে পারি না, জানতে পারি না, মানে 0 হয়ে যায়। এখন আমি যদি স্কোয়ার করে দিই তাহলে আর 0 হয় না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লট থেকে, প্লটের উৎপাদক থেকে গড় যেই ওভারঅল যে মিন আছে সেটা বা গড় মান, সেটা বিয়োগ করে দিই, তারপরে স্কোয়ার করে দিই, তাহলে এটা 0 হয় না, তখন আর 0 হয় না, তখন এই জিনিসটাকে, তখন আর 0 হবে না, তখন এটাকে বলা হচ্ছে কি টোটাল ভেরিয়েশন। তাহলে আমার প্লটগুলোর মধ্যে উৎপাদনের যে ভেরিয়েশন হয়েছে সেটা কি কি কারণ হয়েছে? আমার তো সিআরডিতে একটাই থাকে, সেটা হলো ট্রিটমেন্ট ভেরিয়েশন, আর কিছু না। কাজে এই কারণে এই টোটাল ভেরিয়েশনটাকে আমরা ডিকম্পোজিশন করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভেরিয়েশন ডিউ টু ট্রিটমেন্ট, ভেরিয়েশন ডিউ টু ট্রিটমেন্ট, অথবা আমরা এটাকে টোটাল সাম অফ স্কোয়ার বললাম এটাকে, আর এটাকে বলবো ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ার। ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ার। আর বাকি যেটা থাকে এটাকে বলে এরর সাম অফ স্কোয়ার। এখন এটাকে এরর সাম অফ স্কোয়ার বলে। তো ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ার মানে সাম অফ স্কোয়ার বা ভেরিয়েশন ডিউ টু ট্রিটমেন্ট, এটা ডিগ্রিস, তাহলে এটা ডিগ্রিস আমরা কি পাবো? এখানে ডিগ্রিস বের করতে গেলে আমাদের এটার একটা স্কোয়ার বাদ দিলে রেস্ট্রিকশন আছে, 0 হতে হবে। তাহলে এখন দেখো তো, এই যে টার্মগুলো x1 মাইনাস x বার যোগ করো, x2 মাইনাস x বার যোগ ডট 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 x and মাইনাস x বার, এগুলি যোগ করলে কিন্তু আমার যোগফল 0 হতে হবে। এখন যদি আমার ধরো মিন ভ্যালুটা আমার জানা আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল প্লটগুলির উৎপাদনের লিস্টটা আমি হারিয়ে ফেলেছি, তাহলে তখন কিন্তু এখন বলতো স্বাধীনভাবে n সংখ্যক এই যে টার্ম আছে x1 x2 আপ টু xn, এর মধ্যে কয়টা স্বাধীনভাবে বসাতে পারবো, র্যান্ডমলি কয়টা বসাতে পারবো স্বাধীনভাবে? আগে যেমন 2টার মধ্যে একটা পেয়েছো স্বাধীনভাবে বসাতে, এখন কয়টা পারবে? n সংখ্যক x1 x2 আপ টু xn আছে, n সংখ্যক টার্ম, কয়টা বসাতে পারবে স্বাধীনভাবে? শুনতে পাচ্ছ? হোয়াইট শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। স্বাধীনভাবে কয়টা পারবে? ওখানে 2টা ছিল, একটা স্বাধীনভাবে পেরেছো, একটা কম পেরেছো। এখানে n সংখ্যক টার্ম আছে x1 x2 আপ টু xn, তো n minus 1 মিন ভ্যালুটা তোমার জানা আছে, কিন্তু শীট হারিয়ে ফেলেছো ডাটার, তাহলে স্বাধীনভাবে কয়টা বসাতে পারবে? n minus 1 স্যার। n minus 1, গুড। কাজে স্বাধীনতার মাত্রা এখানে n minus 1 হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n minus 1। কাজে আমরা টোটালে ডিগ্রিজ অফ ফ্রিডম পেলাম কত? এখানে n minus 1 টোটালে ডিগ্রিজ অফ ফ্রিডম পেলাম।
একইভাবে ট্রিটমেন্টের ডিগ্রি ফ্রিডম হলো একটা কম হবে, ট্রিটমেন্ট যতটা থাকবে তার থেকে এক কম হবে। কাজে ট্রিটমেন্ট যদি আমার কে সংখ্যক ট্রিটমেন্ট থাকে, ট্রিটমেন্ট যদি কে সংখ্যক থাকে তাহলে আমার ডিগ্রি ফ্রিডম হবে k-1, একই কারণে, একই রকম কারণ। তাহলে আমি এখানে k-1 পাবো ট্রিটমেন্ট ডিগ্রি ফ্রিডম। দেখো এই জায়গায় যদি আমি সুবিধার্থে একটু মুছে দিই, কারণ আমার ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ারসটাও কিন্তু একই রকম ব্যাপারটা। আমি যদি তোমাদের দেখাই তাহলে এই যে ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ারস টিআর, এটাকে টিআর এসএস বলে। এই ক্ষেত্রে আমরা সূত্রটা যদি লিখতে চাই এইভাবে, আর আই রেপ্লিকেশন, আর হলো ট্রিটমেন্ট এক্স আই আই মিন, ট্রিটমেন্ট মিন মাইনাস কম্বাইন্ড মিন, এবং এই ক্ষেত্রে সূত্রটার মধ্যে স্কোয়ার। ব্যাস, এখন স্কোয়ার বাদ দিলে ওই ভ্যালুটা কিন্তু জিরো হয়ে যাবে, পুরো টার্মটা জিরো হয়ে যাবে। আবারও আমরা যখন ফ্রিকোয়েন্সি দিয়ে লিখেছি, আর আই মানে ফ্রিকোয়েন্সি, কাজেই মূল জিনিসটা একই। হ্যাঁ, ওই গড় থেকে তথ্যসমূহের ব্যবধানে সমষ্টি শূন্য হয়ে যাবে। তাহলে এখানেও আমার i = 1 to up to k, কে সংখ্যক ট্রিটমেন্ট আছে, কাজে এখানেও ডিগ্রি ফ্রিডম হবে এক কম। এখন চলো তাহলে এখানে এটা n-1 আর এটা হলো k-1, তাহলে বলো তো এরর ডিগ্রি ফ্রিডম কত হবে? তাহলে এররটা কত পাবো? এরর n-1 মাইনাস k+1, বিয়োগ করে দিলে প্লাস হয়ে যাবে। তাহলে -1 + 1 কাটা আমার থাকবে কি n-k, এরর ডিগ্রি ফ্রিডম হবে n-k। এটা বুঝতে পেরেছো? তোমাদের প্র্যাকটিক্যালে এগুলি করাবে, আমি একটু কনসেপশনটা দিয়ে দিলাম কিভাবে ডিগ্রি ফ্রিডম আসে। দুটো অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, আর একটু ওয়েট করো তাহলে। এই হ্যান্ডআউটটা শেষ করে দিই। সহজ, দেখো এখানে তাহলে জাস্ট ফিক্সড ইফেক্ট লিনিয়ার মডেল সিআরডির ক্ষেত্রে কি বলা হচ্ছে যে কোন একটা প্লটের উৎপাদন, হ্যাঁ আইএফ প্লট জেএফ ট্রিটমেন্ট দিলাম, তার উৎপাদন কত হবে? একটা হলো কোনো আমরা যদি কোনো ভ্যারাইটি, যে ভ্যারাইটি হোক জমিতে কিছু না কিছু উৎপাদন হবে, সেটাকে বলা জেনারেল মিন। এই যে এটা হলো জেনারেল মিন, হ্যাঁ, প্লাস ট্রিটমেন্ট ইফেক্ট আর হলো এরর। এটা হলো সিআরডি ডিজাইনটা, এই ক্ষেত্রে বলে দিয়েছি আমি এই জিনিসগুলি। আর এখানে হলো অ্যাজাম্পশন লাগে ডিজাইন অ্যাপ্লাই উৎপাদন স্বাধীন, তবে এটা বলতে পারবো না, আমাদের এটা সিগারেটি মানে যোগফল। এই যে আমি এই কোন একটা প্লটের উৎপাদন ইকুয়াল টু আমি মানে কি জেনারেল মিন, জেনারেল মিনটা বলতে পারবো আমরা সবগুলি প্লটের যদি উৎপাদন যোগ করি, যতটা প্লট ততদিক ভাগ করে দিই, তাহলে একটা মিন ভ্যালু পাবো। হ্যাঁ, সেই মিনটা এটা, সেটা ভ্যারাইটির ইফেক্ট, সেটা আলফা 1 ফার্স্ট ট্রিটমেন্ট ইফেক্ট, আলফা 2 সেকেন্ড ট্রিটমেন্ট ইফেক্ট, এইভাবে। আর এখানে হ্যাঁ ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্টে, তারপরে আমাদের ডিপার্টমেন্টে আছি, তারপরে আছে মিউ এন্ড আলফা আই আর আননোন প্যারামিটার। প্যারামিটার মিন্স আননোন কনস্ট্যান্ট। তাহলে আই এর ট্রিটমেন্ট ইফেক্ট আলফা আই, আর মিউ হলো জেনারেল মিন। জেনারেল মিন মানে আমার 20টা প্লটের ভ্যালু যোগ করে 20 দিয়ে ভাগ করলাম একটা জেনারেল মিন।
আর অ্যারব টার্মগুলো এনআইডি, নর্মালি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, নর্মালি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ এই ডাটাগুলি দিয়ে আমরা একটা নর্মাল কার্ভ এইভাবে আঁকতে পারবো, মানে ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকলে সেটা নর্মাল কার্ভ হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি কার্ভটা নর্মাল কার্ভ হয়ে যাবে। নর্মাল কার্ভটা কিরকম? নর্মাল কার্ভ তোমাদের স্কিউনেস পড়াবার সময় আমি দেখিয়েছি, মেসোকার্টিক যেটা সেটাই, কিছুই না, বাঁকা গেল, লাইনটা বাঁকা গেল, অর্থাৎ একটা সিমেট্রিক, সোজা সুন্দর হয়নি, সিমেট্রিক কার্ভ, নর্মাল কার্ভ। মাঝামাঝি উচ্চতা বিটা 2 এর মান 3 হবে, নর্মাল কার্ভ। আঁকাটা সুন্দর হয়নি, সিমেট্রিক, একটু প্লেন হয়নি, মসৃণ হবে। যাই হোক, এটা হলো নর্মাল কার্ভ। মেসোকার্টিক বিটা 1 এর মান মানে স্কিউনেসের মান 0, আর কার্টোসিস বিটা 2 এর মান 3, তাহলে এটাকে নর্মাল কার্ভ বলবো। আর এখানে তোমরা কেউ লিভ করিও না, দুটি অ্যাটেন্ডেন্স দেব, তারপরে একটু ওয়েট করো। আমি এই যে এরপরে হলো আরবিডি। আরবিডি অলরেডি বুঝিয়ে ফেলেছি যে আমাদের যখন ট্রিটমেন্ট ভেরিয়েশন ছাড়া অন্য আরেকটা ভেরিয়েশন থাকবে, অর্থাৎ এক্সপোনেন্টাল ইউনিটগুলো যদি হেটারোজিনিয়াস হয় তখন আমি হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করব, হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করব। আসো, একটু ওয়েট করা যাবে? হ্যাঁ, বিজ্ঞপ্তি, ঠিক আছে, একটু একটু ওয়েট করো, বসো। ইয়েটা এনেছো ছাত্রীদের নাম ভ্যাকসিনেশনের? ওই সাবটিটার এটা জরুরি? কোনটা জরুরি দাও, দিয়ে দিই। তোমার তারিখ আজকে কত? 21। কোন ছাত্রী আছে আজকে কথা বলো, রেকর্ড হচ্ছে। এটাতে কি একটা লিখে দেবো? সার্কুলেট করতে হবে মনে হয়, সার্কুলেট, তাই না? প্রচার, প্রচার নিয়ে যাও, ওটা ঠিক করে নিয়ে আসো। কত 500-এর উপর হয়েছে? ঠিক করে তাড়াতাড়ি নিয়ে আসো, আজকে পাঠাতে হবে রেজিস্ট্রার কাছে, একেবারে রেজিস্ট্রার যাতে জানতে পারে আজকে যে নিয়ে যাবে রেজিস্ট্রার কাছে কন্ট্যাক্ট করবে যে আমাদেরটা দিয়েছি হলে। ঠিক আছে, সরি, আমি একটু হলের ছাত্রীদের কিছু ভর্তি সংক্রান্ত কাগজপত্র সাইন করে দিয়েছি, এটি গুরুত্বপূর্ণ ছিল, তোমরা মনে কিছু নিও না। আচ্ছা, এখানে র্যান্ডমাইজড ব্লক ডিজাইনে তাহলে আমরা বলেছি সিআরডির সাথে এটার পার্থক্য একটাই, শুধু এখানে ব্লকিং করা হচ্ছে, অর্থাৎ এক্সপোনেন্টাল ইউনিটগুলোর মধ্যে যদি আমাদের হেটারোজেনিটি থাকে তখন আমরা হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করব, এই গ্রুপগুলিকে বলা হয় একটা ব্লক। এই ব্লকিং করে আমরা ব্লকগুলিতে আমরা স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ড ব্লক, বাস্তবে আমরা জমির ক্ষেত্রে ব্লক শব্দ ব্যবহার করি, কিন্তু হিউম্যান বিং যেমন তোমাদের আমি যেমন বললাম যে ছাত্রছাত্রী দুই সেক্স, উভয় সেক্সে আমার ক্লাস আছে মেল ফিমেল, কাজে এই ক্ষেত্রে মেলকে একটা ব্লক বলতে পারি, ফিমেলকে একটা ব্লক, কিন্তু স্ট্যাটিস্টিক্সের ভাষা ব্লক, কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো এই যে গ্রুপ, হোমোজিনিয়াস গ্রুপ। সব ক্ষেত্রে ব্লক শব্দটা ব্যবহার করা যায় না, কিন্তু কমন নাম স্ট্যাটিস্টিক্সে এটাকে ব্লক বলা হয়। এই যেমন ব্রিড, আমরা কাউয়ের ক্ষেত্রে ব্রিড যদি কনসিডার করি শাইওয়াল, এটা একটা ব্লক। এইভাবে ব্লক শব্দটা
মানে স্ট্যাটিস্টিক্যাল শব্দ, কিন্তু আমরা যখন কোনো প্রবলেম বেসড কাজ করব তখন আমরা ওই প্রবলেমের উপর ভিত্তি করে ব্লক শব্দ ব্যবহার না করে ওটাকে ব্রিড বলবো বা স্ট্রেন বলবো, এরকম বিভিন্ন সেক্স বলবো, এরকম বিভিন্ন শব্দ আমরা দেব যেটা প্রবলেমের সাথে ম্যাচ করে। তো এখানে জাস্ট ব্লকিং করা হয়, অর্থাৎ আমার আরবিডির ক্ষেত্রে সিআরডির ক্ষেত্রে যে কাজটা করেছি এক্স্যাক্টলি সেই কাজটাই, কিন্তু এখানে ট্রিটমেন্ট ভেরিয়েশন ছাড়া আরেকটা ভেরিয়েশন থাকবে যেটা ব্লক ভেরিয়েশন, এই আর কিছু না। এখন চলো অ্যাডভান্টেজ কি কি আছে আরবিডি। এখানে এটা এফিসিয়েন্সি লেভেল সিআরডি থেকে আরেকটু হাই। কেন? কারণ এখানে ব্লকিং করার কারণে এরর কন্ট্রোল করা যাচ্ছে, এররটা আরো কমে যাচ্ছে, তাই এক্সপেরিমেন্টাল এরর কমে যাচ্ছে। আর এক্সপেরিমেন্টাল এরর কমে গেলে স্বাভাবিকভাবে প্রিসিশন বেড়ে যাবে, রেজাল্টের অ্যাকুরেসি বেড়ে যাবে, এগুলি বেড়ে যাবে। এরর কম বলা মানে যেমন ধরো তোমার টাইপ করতে দিল, তখন তুমি অনেক কম যে টাইপ করেছ ভুল সংখ্যা, ওয়ার্ড স্পেলিং মিস্টেক তেমন একটা নেই, তাহলে আমরা বলবো তোমার এফিসিয়েন্সি লেভেল হাই, এটা বলতে পারি। ইউ আর ভেরি মাচ প্রিসাইজ, এটা বলতে পারি। তোমার অ্যাকুরেসি লেভেল অনেক ভালো, এটা বলতে পারি। এরকম শব্দগুলি মূলত আসলে এররের সাথে সম্পর্কযুক্ত। তাই এখানে বলা হয়েছে প্রোভাইডস মোর, RBD is more efficient than CRT and thus provides more accurate and precise results than CRT. Any number of blocks and any number of treatments can be used in RBD. যে কোনো সংখ্যক ব্লক, যে কোনো সংখ্যক ট্রিটমেন্ট তুমি ব্যবহার করতে পারো, except the restriction that at least 2 replicates are needed to carry out the test of significance. তুমি দুইটার নিচে রেপ্লিকেশন নিতে পারবে না, একটা নিলে কি আর রেপ্লিকেট হলো, একটা নেওয়া যাবে না, কমপক্ষে দুইটা। তবে আমি সাজেস্ট করব তোমরা যখন আরবিডি ব্যবহার করবে দুইটাও না, আমি সাজেস্ট করব তিনটা, কমপক্ষে তিনটা নেওয়ার ব্যাপারে সাজেস্ট করব, দুইটা নয়। দুইটা নিলে তুমি টেস্ট করতে পারবে, কিন্তু এটা ভালো হবে না, তাই তিনের নিচে নিবে না। অনেক সময় কেমিক্যাল নিয়ে কাজ করতে গেলে এমন হয় যে এত দামি কেমিক্যাল দেখা যায় আমার বেশি পরিমাণ রেপ্লিকেশন করলে আমার টেস্টের যে খরচ এটা বিয়ার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা অনেক সময় কম নিয়ে থাকি। তবে তিনের কম তোমরা নিবে না, এটা আমার সাজেশন, তাহলে রেজাল্ট ভালো আসবে না, ভালো হবে না। অ্যানালাইসিস অফ ডাটা ইজ সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড ইন আরবিডি। এটা তো কঠিন না, আর সিআরডি তে যেরকম এটা তো স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। আরবিডি প্রোভাইডস এ মেথড অফ এলিমিনেটিং অর রিডিউসিং দ্য ইফেক্টস অফ ট্রেন্ডস। ট্রেন্ড বলতে জেনারেল টেন্ডেন্সি কে বোঝায়। যেমন ধরো জেনারেল টেন্ডেন্সিটা কি রকম? জেনারেল টেন্ডেন্সি বলতে বোঝাচ্ছি যেমন ধরো একটা কার্ভ আছে, এই যে করোনার অবস্থাটা বিশ্বে, তো এইটা আমরা দেখছি যে বাড়ছে, কমছে ধরো এইভাবে। তাহলে আমরা জেনারেল ট্রেন্ডটা যদি দেখি, সেটা ট্রেন্ড কাকে বলে? এখান থেকে যদি একটা স্ট্রেট ফরওয়ার্ড লাইন আঁকো, মানে বাড়ছে কমছে এরকম হলো দিনে, কিন্তু আলটিমেটলি এটি আমরা ট্রেন্ডটা দেখছি বৃদ্ধি পাচ্ছে, আপওয়ার্ড ট্রেন্ড। আর যদি এরকম হতো তাহলে আমরা এটাকে বলতাম ডাউনওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড আর ডাউনওয়ার্ড ট্রেন্ড, স্লোপিংটা আপওয়ার্ড স্লোপিং, ডাউনওয়ার্ড স্লোপিং, এইভাবে আমরা বলে থাকি। দিস ইজ ট্রেন্ড মিন জেনারেল টেন্ডেন্সি। ওকে, তাহলে আমরা অ্যানালাইসিস অফ ডাটা সিম্পল বলে পেলাম। আরবিডি প্রোভাইডস এ মেথড অফ এলিমিনেটিং অর রিডিউসিং দ্য ইফেক্টস অফ ট্রেন্ডস। ওকে, এটা এলিমিনেট করতে পারে, রিডিউস করতে পারে, ট্রেন্ডটাকে রিডিউস করতে পারে। তারপরে ইট ইজ ফ্লেক্সিবল, রিডিলি অ্যাডাপ্টেবল এন্ড ইজি টু অ্যানালাইজ। এটার ফ্লেক্সিবিলিটি ভালো আছে, অসুবিধা নেই, কারণ এখানে তুমি ট্রিটমেন্ট সংখ্যা, ব্লক সংখ্যা বাড়াতে পারো, সমস্যা নেই। আর ইজি, অ্যানালাইসিসটা ইজি। ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে দেখো কিছু কথা আছে। আরবিডি ইজ নট, এগুলি পরীক্ষা পড়বে কিন্তু ভালো করে, নকল করবা না, কিন্তু নকল করলে তোমার পড়াশোনার মুখ্য উদ্দেশ্য হারিয়ে যায়। কাজেই এই আমি হ্যান্ড আউট দিয়েছি বিদায় তোমরা মোবাইলের যুগে বিভিন্ন রকম টেকনিক অ্যাডপ্ট করবে, এটি আমি প্রত্যাশা করি না। সৎ ব্যবহার করো, পড়াশোনা শিখো। নকল করছি আমরা, কিন্তু মাথার মধ্যে মুখস্থ করে নকল করছো আর কি, বা করছি। কিন্তু কেউ যদি আমার বলে স্যার নকল করবেন না, আপনি পড়ে এসে তাই লিখে দিলেন, সে নকল নয় কি? হ্যাঁ, এটা নকল,
কিন্তু এটা আমাদের অ্যাকসেপ্টেবল, অন্য আনফেয়ার মিনস গুলি আমরা অ্যাকসেপ্টেবল না, সেগুলি কথা বলছেন। স্যার আরবিডি ইজ নট সুইটেবল ফর লার্জ স্যার নাম্বার অফ ট্রিটমেন্টস। স্যার আজকে 8টা থেকে ক্লাস ছিল তো একটু ওই তো শেষ আমার এই যে আরবিডি, এটা শেষ, হ্যান্ড আউট আর নাই তো, মানে এই হ্যান্ড আউটটা শেষ করে দিয়ে আমি অন্য জিনিস পড়াবো, ওই যে কোরিলেশন ডিগ্রেশন পড়াবো। এই কারণে ভাই এই যে এই দেখো এই যে অল্প এই শেষ শেষ আর নাই, ওই একই রকম জাস্ট আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এখানে দেখো ডিসঅ্যাডভান্টেজে অর্থোগোনালিটি প্রপার্টিটা এখানে লস্ট হলে কিন্তু একটু ইয়ে হয়, কিছুটা কমপ্লিকেসি বাড়ে। যেমন সিআরডি তে অর্থোগোনালিটি প্রপার্টি লস্ট মানে মিসিং হলে কোনো ডাটা অর্থোগোনালিটি প্রপার্টিতে কোনো সমস্যা হয় না, কিন্তু এখানে একটু সমস্যা হয়, এই অ্যানালাইসিসে কমপ্লিকেসি একটু বৃদ্ধি পায়। আর এটাতে তোমার আরবিডি ইজ নট সুইটেবল ফর লার্জ নাম্বার অফ ট্রিটমেন্ট। যদি একটু আগে বলেছে যে এটা ফ্লেক্সিবিলিটি আছে, যে কোনো সংখ্যক যে কোনো নাম্বার ট্রিটমেন্ট যে কোনো নাম্বার ব্লক কনসিডার করা যায়, কিন্তু যদি কনসিডার করো আর হোমোজেনিটি মেইনটেইন করতে না পারো তাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। কেন? কারণ এক একটা ব্লকের মধ্যে যদি অনেক এক্সপেরিমেন্টাল ইউনিট ট্রিটমেন্ট অনেক, তো একটা আমার ব্লকে ততটা প্লট নিতে হবে, এক্সপেরিমেন্টাল ইউনিট নিতে হবে যতটা ট্রিটমেন্ট থাকবে। এখন ট্রিটমেন্ট যদি আমার অনেক বেশি হয় তাহলে কিন্তু ব্লকের মধ্যে আমার হোমোজেনিটি মেইনটেইন করা কঠিন হলে আবার সমস্যা দেখা দিবে। সেই কারণে আমাদের এরর তখন বেড়ে যাবে, এই ব্যাপারটা দিকে লক্ষ্য রাখতে হবে। আরবিডি হ্যাজ লেস এরর ডিগ্রিজ ফ্রিডম। আরবিডি তে এরর ডিগ্রিজ ফ্রিডম আরো কমে যায়, কারণ সিআরডি তে টোটাল ডিগ্রিজ ফ্রিডম থেকে ট্রিটমেন্ট ডিগ্রিজ ফ্রিডম বাদ দেওয়া হয়, আর আরবিডি তে টোটাল ডিগ্রিজ ফ্রিডম ইজ ইকুয়াল টু দেখা যায় ট্রিটমেন্ট ডিগ্রিজ ফ্রিডম প্লাস ব্লক ডিগ্রিজ ফ্রিডম প্লাস এরর ডিগ্রিজ ফ্রিডম। তাই আমরা এরর ডিগ্রিজ ফ্রিডম যখন বের করতে যাই তখন টোটাল ডিগ্রিজ ফ্রিডম থেকে ট্রিটমেন্ট ডিগ্রিজ ফ্রিডম বাদ দিই এবং ব্লক ডিগ্রিজ ফ্রিডম বাদ দিই, তাই এটা কমে যায় আরো। তাহলে সিআরডির ক্ষেত্রে আমরা টোটাল ভেরিয়েশন ইজ ইকুয়াল টু বা টোটাল সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু ট্রিটমেন্ট সাম অফ স্কয়ারস প্লাস এরর সাম অফ স্কয়ারস লিখে থাকি, কিন্তু আরবিডির ক্ষেত্রে কি লিখবো? টোটাল সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু বা টোটাল ভেরিয়েশন ইজ ইকুয়াল টু ট্রিটমেন্ট ভেরিয়েশন প্লাস ব্লক ভেরিয়েশন প্লাস এরর ভেরিয়েশন, এই বাড়তি এই জিনিসটা আসে। তো এখানে আরবিডি কন্ট্রোলস ভেরিয়েবিলিটি ডিউ টু এক্সট্রানিয়াস ফ্যাক্টর। ইট ইজ আনস্যাটিসফ্যাক্টরি হোয়েন সেভারাল এক্সট্রানিয়াস ফ্যাক্টরস এক্সিস্ট অ্যামাং দ্য এক্সপেরিমেন্টাল ইউনিটস। আমরা ট্রিটমেন্ট ভেরিয়েশন ছাড়া অতিরিক্ত আর একটা এক্সট্রানিয়াস ফ্যাক্টর ভেরিয়েশন নিতে পারবো, কিন্তু আরো যদি 2টা 3টা থাকে তাহলে তখন আরবিডি করা যাবে না। শুধু ট্রিটমেন্ট ভেরিয়েশন ছাড়া অন্য আরেকটা অতিরিক্ত ভেরিয়েশন কনসিডার করতে পারবো, তার থেকে বেশি যদি হয় তাহলে আরবিডি করা যাবে না। ব্লক সাইজ যত বাড়াবে তত তোমার হোমোজেনিটি মেইনটেইন করা কঠিন হবে, তখন এফিসিয়েন্সি কমে যাবে। কারণ আগেই বলছি এফিসিয়েন্সি মানে হলো স্ট্যান্ডার্ড এরর উপর নির্ভর করে, যদি তোমার হোমোজেনিটি মেইনটেইন করা কঠিন হয় স্ট্যান্ডার্ড এরর বেড়ে যাবে, তখন এফিসিয়েন্সি কমে যাবে। আর রিজনস অফ ব্লকিং এর রিজনস, ওয়ান মেজর রিজন ফর ইউজ অফ ব্লকস ইজ টু মেক ইনফারেন্সেস ওভার এ লার্জ নাম্বার অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন। যখন আমাদের ব্লকিং করার দরকার হয়, যখন আমরা এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে দেখা যায় হোমোজেনিটি নাই, তখন আমরা লার্জ এনভায়রনমেন্টাল কন্ডিশনে এটা আমরা ব্লকিং করতে পারি। যেমন কি রকম, যে কোনো জায়গাতে তাপমাত্রা কম লাগে, গাছ আছে কম লাগে, তাহলে ওই যেগুলিতে কম লাগে ওগুলিতে আমি, যেমন ধরো একটা জমিতে বিরাট একটা প্লট বা কি বলবো একটা ব্লক, বিরাট জমি, এটাকে কতগুলি প্লটে ভাগ করলাম। এখন প্লটগুলির মধ্যে 4টা প্লটের কিনারে তাল গাছ আছে, তাল গাছের ছায়া পড়ে, তো ছায়া পড়লে কিন্তু উৎপাদন ভালো হবে না। তখন আমরা এই ছায়া পড়ে আর ছায়া পড়ে না ওই প্লটগুলি কি এক যদি ধরি তাহলে কিন্তু ঠিক হবে না, সিআরডি করা ঠিক হবে না। এখানে যেগুলিতে ছায়া পড়ে ওই ব্লকগুলি নিয়ে ওই প্লটগুলি নিয়ে একটা ব্লক তৈরি করব, যেটা আমরা যেগুলিতে পড়ে না সেটার সাথে দেখা যায় একটা পার্থক্য দেখা যাবে। কারণ সূর্যের আলো যে সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ খাদ্য উৎপাদন করে, খাদ্য যদি উৎপাদন করতে না পারে সম পরিমাণ সার দিয়ে আমার কি হবে? আমার তো উৎপাদন ভেরিয়েশন হয়ে যাবে। সেই কারণে তখন আমরা এই যে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনে কিন্তু আমরা এই ধরনের ক্ষেত্রে এই ব্লকিং করাটা আমার দরকার হয়। অ্যানাদার মেথড রিজন ইজ টু রিডিউস এরর ভেরিয়েশন। স্বাভাবিকভাবে আমরা হোমোজিনিয়াস না হলে তখন সেই এররকে রিডিউস করার জন্য হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করি, যার কারণে আমরা এই ব্লকিংটা করে থাকি। আর ইউজ সাধারণত ফিল্ড এক্সপেরিমেন্টে করা যায় এটা। its use is found to be satisfactory in many experimental situations and thus it avoids the necessity of using more complex design. আর RBD is used to increase precision. আমরা স্বাভাবিকভাবে এরর কমে যায়, প্রিসিশন বৃদ্ধি পায়,
আর এইটা দেখা গেছে যে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনে অনেক এক্সপেরিমেন্টাল সিচুয়েশনে এটা স্যাটিসফ্যাক্টরি হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিল্ড এক্সপেরিমেন্টে আরবিডিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ল্যাব এক্সপেরিমেন্টে সাধারণত আমরা আরবিডিটা কম ব্যবহার করি। আরবিডি প্রোভাইডস আনবায়াসড এস্টিমেটস অফ ব্লক মিনস গুলোর আনবায়াসড এস্টিমেট পাওয়া যায় ইন এডিশন অফ দ্য ট্রিটমেন্ট মিনস ছাড়াও ব্লক মিন গুলো আমরা আলাদা আলাদা বের করতে পারি। প্রত্যেকটা হোমোজিনাস গ্রুপের যে ট্রিটমেন্ট গুলো আছে ওগুলির মধ্যে আমরা যে ট্রিটমেন্ট গুলো দিলাম, এখন এই ব্লকের ফার্স্ট ট্রিটমেন্ট, সেকেন্ড ব্লকের ফার্স্ট ট্রিটমেন্ট, এইভাবে থার্ড লাস্ট ব্লকের এই ব্লক ওয়াইজ আমরা ট্রিটমেন্ট গুলোর মিন বের করতে পারি। তাই এখানে এটা একটা সুযোগ আছে। আরেকটা হলো ব্লক মিন বের করতে পারি যে এই ব্লকের যে কটা ট্রিটমেন্ট দিলাম সেই কটা ট্রিটমেন্টের গড় কত, অর্থাৎ ব্লক মিন এই ব্লকের মিন কত, যে প্লটগুলোর উৎপাদন সেটা গড়ে কত, ওই ব্লকের গড়ে কত, এইভাবে আমরা ট্রিটমেন্ট ইগনোর করে ব্লকের মিন বের করতে পারি। এটা বাড়তি আমাদের রয়েছে। আর এখানে যে ডিজাইনটা মডেলটা বলেছে সিআইডির মতে জেনারেল মিন থাকবে, ট্রিটমেন্ট ইফেক্ট থাকবে, ট্রিটমেন্ট মিন বা ট্রিটমেন্ট ইফেক্ট আর ব্লক ইফেক্ট আর এরর, আর কিছুই না। আর সবকিছু আগের মতোই লেখা আছে, শুধু ব্লকটা এখানে বাড়তি বেড়েছে। আর এখানে অ্যাজাম্পশন হিসেবে অল অবজারভেশন মানে প্লটগুলোর উৎপাদন ইন্ডিপেন্ডেন্ট হতে হবে বা প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ইউনিটের উৎপাদন ইন্ডিপেন্ডেন্ট হবে। অ্যাডিটিভ মডেল হবে, ইফেক্ট গুলো এই যে যোগ করা হয়েছে, দিস ইজ কল্ড অ্যাডিটিভ মডেল। আর কি আর হলো এই এদের সাথে ব্লকের সাথে ট্রিটমেন্টের কোনো অ্যাসোসিয়েশন থাকতে পারবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। যার কারণে লেখা আছে দেয়ার ইজ নো ইন্টারেকশন ইফেক্ট বিটুইন ফ্যাক্টর এ এন্ড ফ্যাক্টর বি, মানে ব্লক এবং ট্রিটমেন্টের মধ্যে কোনো ইন্টারেকশন থাকতে পারবে না। আর ট্রিটমেন্ট ইফেক্ট গুলো যোগ করলে 0 হবে, ব্লক ইফেক্ট গুলো যোগ করলে 0 হবে। আর অ্যাজাম্পশন আর হলো মিউ, আলফা, বিটা আর আননোন প্যারামিটারস। আননোন কনস্ট্যান্ট, প্যারামিটার মিন্স কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট বলা হয়। আর আগের মতো এনআইডি, দ্যাট মিন্স নরমালি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, নরমাল ডিস্ট্রিবিউশন, এরর টার্মগুলো নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, মানে ওই যে কার্ভটা এঁকেছি ওই রকম কার্ভ হবে ডাটা, যদি আমরা এন্ট্রি করি উৎপাদন, ডাটা এন্ট্রি করি কার্ভ আঁকি এরকম, এই অ্যাজাম্পশনগুলি আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে আমার শেষ। এই হ্যান্ডআউট যা দিয়েছি কনসেপশনগুলি ক্লিয়ার করবে আর প্র্যাকটিক্যালি তোমাদেরকে ডাটা অ্যানালিসিসটা শিখাবে। তো ওখানে তোমাদের ডিক্সিপিটাম দরকার ছিল, বুঝিয়ে দিয়েছি। আর আমি আগামী ক্লাসে কোলিশন রিগ্রেশন হ্যান্ডআউটটা পাঠিয়ে দেবো বুধবারে ক্লাস, আল্লাহ যদি সহায় থাকেন বৃহস্পতিবারে আমরা রিগ্রেশন কোলিশন করবো। এখন অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি এবং 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স দেবো আমি।